এই যে আপনাকে নিয়ে যে আমরা মিডিয়াতে দেখলাম যে আমি যেটাকে বললাম শুরুতে এটা একটা মিডিয়া ট্রায়ালও হয়েছে। আমার কাছে যেটা মনে হয়েছে যে যেভাবে আপনার মুখ থেকে কোনো বক্তব্য নেওয়ার চেষ্টা করা হয়নি। একাধারে বলে দেওয়া হয়েছিল যে আপনি এই রিজেন্ট কেলেঙ্কারির যেই খলনায়ক আপনি এবং আপনি করোনা টিকার যে সার্টিফিকেট সেটা আপনি জাল করেছিলেন এবং আপনি একটা হাসপাতাল করেছিলেন, সেই হাসপাতালেরও প্রকৃত লাইসেন্স ছিল না এবং আপনি আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্টতা কাজে লাগিয়ে আপনি অনেক ধরনের ধান্দা বাগিয়ে নিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আওয়ামী লীগ সরকারও কিন্তু আপনাকে জেলে ভরতে বা আপনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলার রায় আপনার বিপক্ষে আনতে তারা কিন্তু একটুও কার্পণ্য করেনি। অর্থাৎ যেই দলটির জন্য আপনি টক শোতে গিয়ে গলা ফাটালেন, যেই দলটির জন্য আপনি দেশবাসীর কাছে বাটপার বা চিটার হিসেবে পরিচিত হলেন, সেই দলটি কিন্তু বিপদের সময় আপনার পাশে দাঁড়ায়নি। বরং নানাভাবে কিন্তু আপনাকে যখন কালিমা লিপ্ত করা হচ্ছিল, সেটাকে তারা এক ধরনের ইনডোর্স করেছে রাষ্ট্রীয়ভাবে। তো আজকে আপনার কাছ থেকে আমি জানতে চাই যে, এই যে আপনাকে নিয়ে যা কিছু হলো, আপনি যে প্রতারণার অভিযোগে অভিযুক্ত হলেন, আপনার যে সাজা হলো, এত কিছু হয়ে গেল আপনাকে নিয়ে। এই সবকিছু কেন ঘটলো? কি জন্য ঘটলো? আপনার দায় কতটুক? আপনার মুখ থেকে একটু শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। সাকিব ভাই, করোনার প্রাদুর্ভাবের শুরুতেই আমার ধারণায় এপ্রিল-মের দিকে আমাকে তৎকালীন স্বাস্থ্য সচিব আমাকে ফোন করলেন রাত্রে ঠিক আনুমানিক 10:30 থেকে 11টায়। উনি ফোন করে আমাকে বললেন যে বেসরকারি হাসপাতাল কেউ আগায় আসতেছে না, আপনার 2টা হাসপাতাল আছে, এই হাসপাতাল 2টা আপনাকে করোনার জন্য দিতে হবে। তা আমি বললাম যে দেখেন, আমার হাসপাতালগুলোতে এই মুহূর্তে আমি করোনার জন্য দিতে পারছি না, আমি এই মুহূর্তে আমি দেওয়াটা আমার পক্ষে সম্ভব হবে না। তো উনি বললেন যে না, এক প্রকার জোরই করলেন, জোর করে বললেন যে না, আপনাকে এটা দিতে হবে। তো রিজেন্ট হাসপাতালের কিন্তু প্রকৃতপক্ষে মালিক কিন্তু আমি একা না। রিজেন্ট হাসপাতালের প্রকৃত মালিক কিন্তু আরো 5-6 জন আছে। তো মালিক, আমি সবার সাথে কথা বললাম, কথা বলার পরে ওনারা পরের দিন আসলেন ভিজিটে। 2জন ডাইরেক্টর নেতৃত্বে ভিজিটে আসলেন, হসপিটাল ভিজিটে আসলেন, ভিজিট করে গেলেন ওনারা। ভিজিটের পরে ওনারা গিয়ে বললেন যে আমরা এই দুটাকে নিয়ে শুরু করব। তো পরবর্তী দিন আমাকে ডাকা হলো ডিজি অফিসে। এই প্রথম কিন্তু আমি ডিজি অফিসে গেলাম, এর আগে কোনোদিন আমি স্বাস্থ্যের ডিজি অফিসে কোনোদিন আমি যাইনি। তো আমি গিয়ে দেখলাম সাজেদা ফাউন্ডেশন এবং আমাকে, এই দুজনকে ডাকা হয়েছে যে বাংলাদেশের প্রথম বেসরকারি করোনা হাসপাতাল হিসেবে ডেডিকেটেড কাজ করার জন্য। তা আমাদেরকে একটা চুক্তিতে স্বাক্ষর করানো হলো। আপনি যদি চুক্তিটা দেখে থাকেন, চুক্তিতে কোনো টার্মস এন্ড কন্ডিশন নাই, শুধু একটা বলা হলো যে এটা ডেডিকেটেড হিসেবে কাজ করা হবে। তা আমরা দুজনই স্বাক্ষর করলাম। ওইখানে ওইখানে দেখানো হয়েছে অনেক সচিব মন্ত্রী ছিল। আসলে এখানে সচিব মন্ত্রী কেউ ছিল না, এটা ওনাদের একটা আলাদা একটা মিটিং ছিল। যেহেতু ডিজি রুমে আমাদের এটা স্বাক্ষর হয়েছে, ওইখানে ওনারা উপস্থিত ছিলেন। ওনারা আমাদের জন্য যে এসছেন তা কিন্তু না, অন্য কাজে এসেছিলেন ওনারা। ওখানে একটা অন্য মিটিং চলছিল এখানটা। তো যাই হোক, ওনারা আমাদের এই সাজেদা ফাউন্ডেশন এবং আমার সাথে এই চুক্তির সময় আমার সাথে তারা ছিলেন। চুক্তিতে উল্লেখ হলো যে ডাক্তার, নার্স সব প্রোভাইড করবে গভর্নমেন্ট, এবং অ্যাকর্ডিংলি তাই করলো। এবং আরো একটা জিনিস চুক্তিতে বলা হলো, সেটা হচ্ছে যে এই যত টেস্ট টেস্ট করবে নিপসাম, নিপসাম থেকে টেস্ট আসবে। আমার সাথে স্বাস্থ্যের ডিজির সাথে দেখা ওই প্রথম দিন। যাই হোক, এরপরে আমাদের আমি ওইখান থেকে আসতে আসতে দেখি আমার হাসপাতালের ভাঙচুর হয়ে গিয়েছে অলরেডি। হাসপাতাল ভাঙচুর করে ফেলছে এলাকার লোকজন, ওইখানে করোনা ডেডিকেটেড করতে দিবে না বা কিছু এরকম কিছু একটা। তো তারপরে এই অবস্থাতে আপনার করোনা ডেডিকেটেড যখন হসপিটাল করতে দিবে না, ভাঙচুর হয়ে গেছে 2টা হসপিটাল। তখন কিন্তু এই র্যাবই গিয়ে ফার্স্ট প্রোটেকশন দিয়েছে যে না, এখানে এই হসপিটাল চলবে। এবং আপনি জানবেন, বাংলাদেশে প্রথম করোনা রোগী কিন্তু আমাদের হসপিটাল রিসিভ করে। বাংলাদেশের প্রথম করোনা রোগী, মানে একদম ফার্স্ট করোনা রোগী রিসিভ করে বেসরকারি ভাবে রিজেন্ট হাসপাতাল। ভালো, আমাদের ফ্রন্ট লাইনে 8 জন মারা গেছে, আমাদের স্টাফ 8 জন মারা গেছে। এই সব কিছু কিন্তু গভর্নমেন্টের কাছে রেকর্ড ছিল। ভালোই চলতেছিল, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, জুন পর্যন্ত ঠিক ছিল। জুনের 25 তারিখ অথবা 26 তারিখ তৎকালীন সিএমএসডি ডাইরেক্টরের রুমে, সিএমএসডি ডাইরেক্টরের কাছে আমি যাই। যেহেতু আপনি আমাকে অভয় দিয়েছেন যে আমার ব্যাখ্যাটা দেওয়ার জন্য, আমি বলছি আর কি। সিএমএসডি ডাইরেক্টর ছিলেন তখন ব্রিগেডিয়ার শহীদুল্লাহ সাহেব, ওনার বদলির অর্ডার হয়েছে। তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম কি বদলি কেন? তো উনি বললেন যে দেখেন, আমাকে একটা টিকা কিনতে বলা হচ্ছে, অ্যাস্ট্রাজেনিকা টিকা। এই টিকাটা উনি আমাকে দেখালেন, কাগজ দেখালেন, ল্যাবের রিপোর্ট দেখালেন যে এই রিপোর্টটা ইন্ডিয়া থেকে আনা হবে,
এটা যদি আমরা দেই, মানুষ একটা ইয়ের মধ্যে পড়বে, কি বলে, তার একটা অসুস্থতার মধ্যে পড়বে ভবিষ্যতে। আমার অন্যায় ছিল ওই ল্যাবের রিপোর্টটা আমি ছবি তুলেছিলাম একটা, ওই রিপোর্টটা আমি ছবি তুলেছিলাম এবং ছবি তুলে তৎকালীন প্রধানমন্ত্রীর দপ্তরের কিছু উপরস্থ কর্মকর্তাকে আমি এই ছবিটা দেই, দিয়ে আমি নিচে লিখি যে দেখেন এটা আমার মনে হয় আপনারা বিষয়টি দেখেন, এটি বাংলাদেশের মানুষের জন্য এটা ক্ষতি হয়ে যাবে। তারপরে আমাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার থেকে বলা হয় এই বিষয়ে যেন আমি কোনো কথা না বলি, এবং আমাকে বেক্সিমকো থেকে একদম সরাসরি ফোন করা হয় আমাকে যে আপনি এটা নিয়ে কেন কথা বলছেন। এবং সাকিব ভাই আপনি দেখবেন আমি কিন্তু এই বিষয়টা নিয়ে গাজী টেলিভিশনের একটি টক শোতে আমি বলেছিলাম, এবং ওই দিন রাত্রেবেলায় আমাকে একটি গোয়েন্দা সংস্থার থেকে বলা হয় যে আপনি কাজটা ভালো করছেন না। পরের দিন অর্থাৎ 5 তারিখে আমার হাসপাতাল থেকে সকল সরকারি ডাক্তার নার্স উইথড্র করে নিয়ে যাওয়া হয়, এবং সকল ডাক্তার নার্স যখন উইথড্র করে নিয়ে যাওয়া হয় আমি তখন বুঝতে পারতেছিলাম না যে কি করব। আমি তখন স্বাস্থ্যের ডিজির সাথে কথা বললাম যে কি হচ্ছে এটা, তখন উনি বললেন যে আমি বুঝতে পারছি না কি হচ্ছে এটা, আমার উপরে আদেশ সকল ডাক্তার নার্স। তখন আমাদের দুটো হাসপাতাল মিলিয়ে প্রায় 70 থেকে 75 জন রোগী ভর্তি, এবং 6 তারিখে আমাদের এখানে রেড, 6 তারিখে আমাদের এখানে রেড। ওদের ডাক্তার নার্স কিন্তু ওরা 5 তারিখে উইথড্র করে নিয়ে গেছে, 6 তারিখে আমাদের এখানে রেড। আমার পরে এলিগেশন দেওয়া হলো কি আমি ভুয়া করোনা সার্টিফিকেট জালিয়াতি দিয়ে দিয়েছে। তারপরে আমার পরে আরেকটা দিয়ে হলো আমার হসপিটালের লাইসেন্স নেই। লাইসেন্স আমার না, লাইসেন্স অনেক বেসরকারি হাসপাতালে ছিল না, কারণ একটা ওই যে রেসিডেন্সিয়াল এরিয়াতে হাসপাতাল করলে যেই একটা বার ছিল, পরবর্তীতে আমাদের এই ঘটনা করার পর এই বারটা তুলে দেওয়া হয়, কিন্তু আমরা কিন্তু প্রতি মাসে কিন্তু প্রতি বছর রিনিউ ফিটা দিয়ে আসছিলাম। এটা কিন্তু তারা জানে, জেনে শুনেই করেছে। আরেকটা জিনিস হচ্ছে সাকিব ভাই দেখেন, বসুন্ধরাও কিন্তু তখন একটা ফিল্ড হসপিটাল করেছে, সেখানে কিন্তু গভর্নমেন্ট অর্থায়ন করেছে। আমার এখানে কিন্তু কোনো গভর্নমেন্ট অর্থায়ন করে নাই, সেই ফিল্ড অ্যাম্বুলেন্সের কিন্তু খোঁজ নাই। পরবর্তী থেকে দেখবেন 3 মাস 3.5 মাস আপনার পরে কিন্তু এখানে কোনো রুগীও যায় নাই, কোনো লোকও নাই, এবং তারা অপারেটও করে নাই, অথচ তারা কিন্তু ফিল্ড অ্যাম্বুলেন্স করছে। ওই তাদের বিরুদ্ধে তো এরকম কোনো অভিযোগ আসলো না যে তারা আপনার কি বলে এই লাইসেন্স ছাড়া হাসপাতাল করেছে বা ইয়ে করেছে, তাদের মধ্যে কিন্তু এরকম ধরনের কোনো অভিযোগ আসলো, অভিযোগ আসলো আমার উপর, কারণ আমি টার্গেট। কারণটা কি? তারপরে আপনি কি সালমান এফ রহমানের টার্গেট হয়েছিলেন? সালমান এফ রহমানের টার্গেট হয়ে গেলাম আমি, একদম পুরোপুরি ওনার টার্গেট হয়ে গেলাম আমি, এবং শুধু উনি না, উনি সহ সংশ্লিষ্ট লোকজনের টার্গেট হয়ে গেলাম। এবং আমাকে তারপরে যখন মামলা হলো, মামলা হওয়ার পরে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি বললাম যে আমার নামে মামলা কেন, উনি বললেন আমার কিছু করার নাই। আপনি দেখবেন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমি কথা বলেছি, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে, আমাকে বললেন যে আমার কিছু করার নাই, আপনি সারেন্ডার করেন। এর মধ্যে র্যাবের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থেকে আমাকে ফোন দিল, তখন আমার বাবা খুব অসুস্থ, আমার বাবা খুব অসুস্থ, আমার বাবা, এবং আমার বাবাকে আমার হসপিটালে প্রথমে ছিল, যেহেতু আমার হসপিটালে কার্ডিয়াক ইউনিট ছিল না, তো ওনাকে আয়েশা মেমোরিয়াল হসপিটালে আমরা শিফট করলাম। তো বিষয়টি আমি সকলকে জানাই যে দেখেন আমাকে কোনো ইয়ের মধ্যে ফেলেন না, আমার বাবা খুব অসুস্থ, আমার মা মারা গিয়েছে 2009 সালে, আমার একটাই মাত্র সম্বল আমার বাবা, আমার বাবা খুব অসুস্থ। তো কে কার কথা শুনে, মানে আমাকে জবাই দেওয়া দরকার। আপনি টক শোতে গিয়ে আওয়ামী লীগের পক্ষে আপনি যেভাবে গলাবাজি করতেন, এবং আপনাকে টক শোতে দেখলেই তখন আমাদের মনে একটা বিরক্তির উদ্রেক হতো যে আপনি হ্যাঁ হ্যাঁ, আমি আপনার সাথে ডিসএগ্রি করছি না, আমি ডিসএগ্রি। তাইলে এই সরকার কেন আবার আপনার বিরুদ্ধে চলে গেল? যেই সরকারটিকে আপনি ডিফেন্ড করতেন, তাদের একটা এরকম যারা জবরদখল করে ক্ষমতায় বসেছিল, আপনি ওই স্বৈরাচারের পক্ষে কথা বলতেন। তাইলে ওই স্বৈরাচার আবার আপনার বিরুদ্ধে গেল কিভাবে? ভাই ওনাদের সমস্যাটা হচ্ছে যখনই ওনাদের আতে ঘা, ওনাদের ধারণা ছিল যে এই কপিটা আমি কোথাও ফ্ল্যাশ করে দেই কিনা, এই যে ল্যাব রিপোর্টের, মানে সালমান এফ রহমান সাহেবের এই ল্যাব রিপোর্টটা আমি কোথাও ফাঁস করে দেই কিনা, এবং যার ফলে কিন্তু এত নাটক আমাকে, যদি আপনি আমাকে যে মামলা, যেই ধারায় এটা মামলা হয়েছিল 420, 406, ম্যাক্সিমাম এটা হয়তো আপনার 1 মাস বা 2 মাসে আপনার এটা জামিন হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। যার ফলে কিন্তু আমাকে সাতক্ষীরায় নিয়ে যাওয়া, সাতক্ষীরার থেকে আপনার কি বলে র্যাবের হেলিকপ্টারে নিয়ে আসা, এই নাটকগুলা তৈরি করা। আচ্ছা, এই যে আপনি নাটক বলছেন, আমি এটা একটু জানতে চাই। আপনি কি তাহলে সাতক্ষীরায় ছিলেন না? তারা বলছে না আপনি না না, প্রশ্নই ওঠে না। আমাকে র্যাবের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট ডেকে পাঠায়, আমি ডেকে পাঠায়, আমি তাদের এখানে যাই, র্যাব হেডকোয়ার্টারের নিচে একটি রুমে আমাকে রাখা হয়, র্যাব হেডকোয়ার্টারের একটি নিচে আমাকে রাখা হয়। 14 তারিখ আনুমানিক সন্ধ্যা 6টা, আনুমানিক সন্ধ্যা 6টার সময় আমাকে 4-5 জন ওই রুমে প্রবেশ করে,
প্রবেশ করে এর মধ্যে কিন্তু আমার বাবা মারা যায়, আমি কিন্তু বিষয়টি জানি না। 10 তারিখে আমার বাবা মারা যায়, আমি কিন্তু জানি না। 11, 12, 13 আমি কিন্তু একদম ওই রুমেই, একটা রুমেই আমি। 14 তারিখে আপনার আমাকে ওইখান থেকে হঠাৎ করে চোখ বেঁধে ফেলে আমাকে মাইক্রোবাসে তোলা হয়। তুলে আপনার যখন আমাকে পুরানো এয়ারপোর্টে নিয়ে যাওয়া হয়, এটা কিন্তু সন্ধ্যাবেলার কথা বলতেছি আমি। গামছা, তারপরে আপনাকে লুঙ্গি বা এই যে আপনার গায়ে কাদা এইটা তো 15 তারিখের ঘটনা, আমি 14 তারিখের ঘটনায় আসতেছি। 14 আচ্ছা। তারিখে সন্ধ্যার সময় আমাকে নিয়ে যাওয়া হয় ওইখান থেকে পুরাতন বিমানবন্দর। এবার পুরাতন বিমানবন্দর আমি কিভাবে বুঝলাম, যখন আমাকে গাড়ির থেকে নামানো হয় ওই গামছাটা খুলে যায়। তড়িঘড়ি করে আবার গামছা বাঁধতে আমি দেখি যে আমাকে পুরাতন বিমান, আনুমানিক সন্ধ্যা 7টায়। আপনারা ওইখানকার সিসিটিভি ফুটেজ চাইলেও আপনারা চেক করতে পারেন। 2020 সালের 14ই জুলাই ওইখান থেকে আমাকে নিয়ে যাওয়া হয় হচ্ছে আপনার র‍্যাব 6-এ, র‍্যাব 6 এবং আপনি ওইখানে যিনি কমান্ডিং অফিসার ছিলেন লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ, ভদ্রলোক বোধহয় এখন অবসরে আছেন, ওনার সাথেও আপনি বিষয়টি জানতে পারবেন। ওইখানে আমাকে রাত্রেবেলা নিয়ে যাওয়া হয়, রাত্রেবেলা 3টার সময়, আমি এখন টাইমগুলো বলছি, রাত্রে 3টার সময় আমাকে নিয়ে যাওয়া হয় সাতক্ষীরা সীমান্তে এবং প্রথমে কথা ছিল আমাকে ক্রস ফায়ার দেওয়া। এবং যখন ওই সীমান্তে আমাকে নিয়ে যাওয়া হয়, এই সীমান্তে আমাকে অজু করানো হয়, আমাকে বলা হয় যে আমার কোনো শেষ ইচ্ছা আছে কিনা, যদিও শেষ ইচ্ছা তারা আমার কিভাবে পূরণ করতে আমি জানি না। অজু করানো হয় এবং আমাকে বলা হয় আপনি কলেমা পড়েন। এই সময় একটি ফোন আসে, এনাদেরই একজনের মধ্যে একজন ফোন আসে, ফোনটাতে কার ফোন আসলো আমি ঠিক জানি না। আমাকে বলা হলো যে এ যাত্রায় তুই বেঁচে গেলি বলে আমাকে তখন নৌকার কাছে নিয়ে যাওয়া হয়। নৌকার কাছে নিয়ে গিয়ে আমাকে ওইখান থেকে গ্রেপ্তার দেখেন নৌকা আছে কিন্তু মাঝি নাই, আমি আছি। এই গামছা টামছা একদম ইনস্ট্যান্টলি তৈরি করা। আচ্ছা। দেখেন কোমরে বেল্ট নাই কিন্তু পিস্তল আছে, বেল্ট ছাড়া পিস্তল থাকে কিভাবে? আবার ওই যে অনেকে আমাদের দর্শকরা লিখেছে, আপনি কি কোনো বোরকা পরেছিলেন? মানে কোনো বোরকা পরে পালিয়ে যাচ্ছিলেন এ ওটা না, ধরনের? ওরা একটা পরিয়েছে আমাকে। তখন তো আপনি যখন আন্ডার দিল মানে বন্দুকের ইয়েতে থাকবেন, যা দিবে আপনাকে তাই পড়তে হবে। আমাকে তখন ওরা বললো যে এটা পিপি, এটা আপনাকে পড়তে হবে। কালো একটা আপনার গ্রাউন্ড দিছে আমাকে, তারপরে ব্যাপারটা দেখেন অনেকটা মানে কাকতালীয় হলেও সালমান এফ রহমানকে যখন আটক করা হলো আইনমন্ত্রীর সাথে নৌকার মধ্যে করে। এটা আল্লাহর বিচার, হ্যাঁ, একদম আল্লাহর বিচার এটা। দেখেন আচ্ছা, তারপরে কি হলো, আমাকে যখন সাতক্ষীরা নেওয়া হলো, সাতক্ষীরা আমার বিরুদ্ধে 2টো মামলা করা হলো। একটা মামলা ফরেন কারেন্সি অ্যাক্ট, সেটা বলা হলো যে আমার কাছে ইন্ডিয়ান রুপি পাওয়া গেছে। আপনি চিন্তা করবেন সাকিব ভাই, আমার বাড়ি কিন্তু সাতক্ষীরাতে যদি আমার বাড়ি থেকে থাকে, আমি কি ক্রস বর্ডারে কেউ কি পিস্তল নিয়ে বসে থাকে? একদিকে বিএসএফ একদিকে বিজিপি, কেউ কি ক্রস বর্ডারে পিস্তল নিয়ে বসে থাকে? ওই জায়গাটাতে আমাকে নিয়ে আমার বিরুদ্ধে 2টা মামলা করা হলো, একটা ফরেন কারেন্সি অ্যাক্টে আর একটা অস্ত্র আইনে। ওইখানে মামলা করা হলো। নিয়ম হচ্ছে যদি আপনার ওইখানটা যদি পিও হয়, আমাকে ওইখানে গ্রেপ্তার দেখাইতে হবে। ওইটা গ্রেপ্তার না দেখায় আমাকে ঢাকায় নিয়ে আসা হলো। একই দিন রাত্রেবেলা আমার বিরুদ্ধে আরেকটা অস্ত্র মামলা করা হলো ঢাকায়। এটা সারোয়ার স্যার ভালো বলতে পারবেন, স্যার এটা এই মামলা সম্পর্কে ব্যাখ্যা দিতে পারবেন।